হ্যালো ডিয়ার এক্সাম কমরেডস, প্রত্যেককে আরও একবার ওয়েলকাম এক্সাম কমরেডস অ্যাচিভার্সিটিতে। আর ছোট্ট একটা সেশন যেখানে কোনো ক্লাস আজকে হবে না। তোমরা আশা করি থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে কোন বিষয়গুলো নিয়ে আমি কথা বলতে চলেছি আজকের ক্লাসে। যেমন তোমাদের বেশ কিছু কমেন্ট আমি দেখি, ঠিক আছে? তোমাদের কমেন্ট বলতে পারো, মেসেজ বলতে পারো, বা অন্য কিছু, বা পেড ব্যাচের ক্ষেত্রেও যারা পেড ব্যাচের স্টুডেন্ট আছো, হয়তো আমাদের এখানে বলে বলছি না, হয়তো কোথাও না কোথাও পড়ছো তোমরা, ঠিক আছে? তবুও একটা কনফিউশন থাকে, ঠিক আছে? সেই মিসলেনিয়াসের সময় থেকে দেখে আসছি এই কনফিউশনগুলো থাকে যে স্যার এত কঠিন শব্দ কি ব্যবহার করতেই হবে? করতে হবে প্রশ্ন না, কিন্তু করতেই হবে মানে এটা কি বাধ্যতামূলক? এই একটা তোমাদের মধ্যে কনফিউশন আছে যে এত কঠিন শব্দ, সেটা বাংলা হোক ইংরেজি হোক। চলো, আর কি হতে পারে? একটু যদি সোজা করে লিখি, যদি একটু সহজভাবে লিখি, মানে সহজ শব্দ যেরকম নর্মাল কথা বলি ডে টু ডে লাইফে, তাহলে সেটা কি সমস্যা হবে কোনো? বা এইভাবে করে লিখলে হতো না? বা সহজ করে লিখলে কি নাম্বার পাবো না? এই ধরনের যে কনফিউশন। এবং তোমরা হয়তো বিভিন্ন ক্লাসে, আমাদের সব ক্লাস হয়েছিল প্রতীক স্যারের বা অমিত স্যারের বা অর্ণব স্যারের যে ক্লাসগুলো ছিল, তোমরা সেখানে কমেন্ট করেছো। আমি মাঝে মাঝে চেক করি কমেন্টগুলো, এবং কি বলবো না, এটা আমি কোনো খারাপ লাগা থেকে কথাগুলো বলছি না। কোথাও না কোথাও আমার মনে হয়েছে তোমাদের মধ্যে সেই কনফিউশনটা আছে, বা হয়তো একটা কোথাও না কোথাও গন্ডগোল হচ্ছে যে স্যাররা তো পড়াচ্ছেন, স্যাররা ক্লাসে অবশ্যই বিষয়গুলো বলেন, তবুও আমি আরও একবার নতুন করে বলে দিচ্ছি যে এক্স্যাক্টলি এই যে কঠিন জটিল বা এই জাতীয় বিষয়গুলোর পিছনের কারণটা কি, ঠিক আছে? তো যারা যারা এই ভিডিওটা, আমি জানি হয়তো খুব বেশি কেউ দেখবে না, ঠিক আছে? তো তবু যারা যারা দেখছো তাদের বলবো শেষ পর্যন্ত দেখো। কেন? কারণ একটা নিয়ম আছে, জানো তো? যখন কেউ হয়তো কোনো সাজেশন দিচ্ছে বা কেউ কিছুটা বলছে, সেটাকে পুরোটাকে শুনে নাও। একটা দুটো ওয়ার্ড না শুনে পুরোটা শুনে নাও। তারপর তোমার কাছে তিনটে অপশন আছে। একটা হচ্ছে তার কথা মেনে নাও, মানে সে সঙ্গে তুমি এগ্রি করো, ঠিক আছে? সেকেন্ড হচ্ছে পুরোটা না হলে কিছুটা মানো। আর থার্ড হচ্ছে তুমি পুরোটাই রিজেক্ট করে দাও, মানে আমার কথা তোমাকে একটুও শুনতে হবে না, মানে আমার কথা অনুযায়ী চলতে হবে না। কিন্তু এটা, এই তিনটে অপশন আছে কখন? যখন তুমি পুরো কথাটা শুনছো, ঠিক আছে? মানে এটা একটা নর্মাল নিয়ম বলা হয় কোনো ক্লাস বা কোনো তর্কের ক্ষেত্রে, এটা বলা হয়। তো তুমি চাইলে আমার কথা অ্যাভয়েড করতেও পারো, কিন্তু অ্যাটলিস্ট শুনে নাও একবার পুরো বিষয়টা, ঠিক আছে? এবার এই যে কনফিউশন, আমি যে কিছু তোমাদের কমেন্ট পেয়েছি, ঠিক আছে? এই ধরনের কিছু কমেন্ট ছিল, আমি নামগুলো ঢেকে রেখেছি। কারণ আমার কোনোদিনই, মানে আমার উদ্দেশ্য এটা না যে তোমাদের আমি এটার মাধ্যমে কোনোভাবে ইনসাল্ট করবো কিছু, এটা একদমই না। আমি এগুলো তোমাদের কনফিউশন আকারেই দেখছি যে স্যার প্রশ্নটা আমার হচ্ছে এটা, যে আপনি করাচ্ছেন বুঝতে পারছি, কিন্তু আমার ক্ষেত্রে কি সম্ভব হবে? সেই জন্য দেখো, একটু সোজা করে লিখলে হতো না? 10 মিনিটে লিখতে হতো। অবভিয়াসলি অবভিয়াসলি যখন 60 মিনিটের মধ্যে 6টা রাইটিং তোমাকে কমপ্লিট করতে হবে 10 মিনিট বা তারও কম সময়, কারণ মাঝে এসে একবার সই করিয়ে নিয়ে যাবে, তোমাকে একবার মাথা চুলকাতে হবে, ঠিক আছে? একবার একটু ভাবতে হবে চোখটা বন্ধ করে, কি যেন এটা পড়েছিলাম, এই যে বিষয়গুলো। সুতরাং তুমি জানো 10 মিনিটেরও কম সময় পাওয়া যাবে। একদম তোমাদের কনফিউশনটা ঠিকঠাক। আর কি আছে দেখে নি একটু। স্যার এত কঠিন ওয়ার্ড ইউজ করতে হবে বা করতেই হবে, এই জাতীয় একটা মিনিং আসছে। যে এখানেও দেখো আমি বুঝতে পারছি তোমাদের একটা কনফিউশন চলছে যে আমাদের জন্য তো এত জটিলভাবে লেখা, এই যে এত কঠিন কঠিন ওয়ার্ডগুলো মনে রাখা একটা অসুবিধা। একদমই। চলো তারপর আর দেখে নি। ক্লার্কশিপে এত স্ট্যান্ডার্ড লেখা সবার জন্য পসিবল নয়, আর এই ভিডিওটা মিডিয়াম স্টুডেন্টদের জন্য নয়, ঠিক আছে? তো মোটামুটি আপাতত এই তিনটে তোমাদের যে কমেন্ট ছিল সেগুলো নিয়ে আমি একটু আলোচনা করি, তারপর আমি পুরো বিষয়টা আমাদের বলছি আর, ঠিক আছে? দেখো, প্রথম প্রশ্ন আসছে ভোকাবিউলারি। প্রথম যে বিষয়টা আসে হচ্ছে কি, ভোকাব আমার ভাই এত স্ট্রং না স্যার। আপনারা ক্লাসে যে ভোকাবগুলো ইউজ করছেন, আমি, আমার মাথার মধ্যে যাচ্ছে, আমি জানি না এগুলো। তো এখন আমি ট্রান্সলেশনের জন্য বা প্রেসের জন্য বা রিপোর্টের জন্য আর যে নিয়মগুলো আছে, যে আমি হেডিং এতগুলো শব্দে হবে, ক্যাপিটাল নাকি স্মল, ঠিক আছে, কোথায় ডেট কিভাবে লিখতে হবে, সেইগুলো মুখস্থ করব, না এখন আমি ভোকাব নিয়ে বসবো? এই একটা বিষয় তোমাদের মধ্যে কিন্তু কনফিউশন চলে আসছে। দেখো পুরো বিষয়টা বলছি,
কিছু জায়গায় তোমার মনে হতে পারে যে হয়তো আমি ডাইরেক্টলি তোমাদের সেই কি বলবো ইনসাল্ট টাইপের বিষয় চলে আসে, অ্যাকচুয়ালি না। যদি কিছু সত্যি কথা বলছি, এবার সেটাকে আমি সবাইকে একটা কথাই বলবো, ইনসাল্ট বা খারাপ লাগা হিসেবে নিও না। আমি জাস্ট কিছু পয়েন্ট তোমাদের দেখিয়ে দিচ্ছি, সেগুলো অনুযায়ী নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করো, ভালো ফল তবেই আসবে। ঠিক আছে, দেখো আমি যদি এখানে একটা ওয়ার্ড লিখি যে TIGER, এর মানে কি ভাই? তোমরা বলবে স্যার কি বেকার প্রশ্ন, টাইগার মানে বাঘ। আচ্ছা, ভালো কথা, এটা সহজ ছিল। আরো একটা লিখি HOUSE, এটার মানে কি? আরে হাউস মানে তো বাড়ি, ঘর, খুব ভালো কথা। TREE, ট্রি, এটার মানে কি? এইবার তোমাদের রাগ হওয়া শুরু হবে যে স্যার এই যে টাইগার মানে বাঘ, হাউস মানে বাড়ি, ট্রি মানে গাছ, এগুলো জানি, কেন টাইম ওয়েস্ট করছেন? অ্যাকচুয়ালি টাইম ওয়েস্ট না, ভালো করে বুঝে নাও, এগুলোও কিন্তু ইংরেজি শব্দ, এগুলোও ইংরেজি শব্দ, আমরা জানি। এবার তোমাদের জিজ্ঞাসা করি কিভাবে জানো, বলবে স্যার বাস জানি। না, অ্যাকচুয়ালি জানি বিষয়টা না, বিষয়টা হচ্ছে এগুলো কোনো এক সময় তোমরা পড়েছিলে, কোনো এক সময় পড়েছিলে। হ্যাঁ, একটা বিষয় ছিল, তখন এত চাপ ছিল না যে কবে চাকরি পাবো, ঠিক আছে, বয়স পেরিয়ে যাচ্ছে, যেগুলো জেনুইন চাপ, আমি মানে মজা করে বলছি না, জেনুইন চাপ। ঠিক আছে, আর কিছু চাপ আছে এক্সট্রা, ঠিক আছে, 4 ঘন্টা আগে মেসেজ করেছিলাম এখনো রিপ্লাই আসলো না কেন? সব থেকে ডেঞ্জারাস, যদি ব্লু টিক দেখা যায় তাও রিপ্লাই নেই। এই এত চাপ নিয়ে না এখন আমাদের কোথাও না কোথাও পড়ার যে কোয়ালিটি, পড়ার যে ইচ্ছা, সেগুলো অনেকটা কমেছে। আর এগুলোও ইংরেজি শব্দ, মানে এগুলোও ভোকাবুলারি। আর যদি এখন কোনো কঠিন শব্দ আমি বলি, সেটাও ভোকাবুলারি। বিষয় হচ্ছে এই সময় আমাদের কাছে সেই সময় ছিল, সেই ধৈর্য ছিল, প্লাস নতুন কিছু শেখার একটা আগ্রহ ছিল। সবাই চারিদিকে বাঘ বলছে, আমার বাবা, কাকা, মামা, মাসি সব বাঘ বলছে, আমি শিখলাম না, না, এটাকে ইংরেজিতে বলা যায় টাইগার, নতুন কিছু শিখছি। তখন একটা সে আগ্রহ ছিল, এখন আর সেটা নেই। এখন মনে হচ্ছে কেন এত কঠিন জায়গায় যাব। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা প্রবলেম। তোমাদের যে স্যারেরা পড়াচ্ছেন বা আমি যখন ক্লাস নিচ্ছি, দেখো প্রত্যেকের না একটা এক্সপিরিয়েন্স এখানে কাজ করছে। সবাই শূন্য থেকেই শুরু করে জন্মানোর সময়। কেউ হয়তো ইংরেজি নিয়ে চর্চা করেছে, তার ইংরেজি স্কিলটা ভালো হয়ে গেছে। কেউ বাংলা নিয়ে চর্চা করেছে, তার বাংলা স্কিলটা ভালো হয়েছে। তোমরা হয়তো কেউ অঙ্ক বেশি করে পড়েছো কোনো এক্সামের জন্য, পার্টিকুলারলি সে এসএসসি, রেল, যে কোনো এক্সামের জন্য অঙ্ক ভালো করে পড়েছো, তোমাদের অঙ্কের স্কিলটা ভালো। প্রবলেম হচ্ছে এখানে অঙ্ক নেই। সুতরাং এখানে যাদের বেঙ্গলি এবং ইংলিশের স্কিল ভালো, তারাই জায়গা পাবে। এইবার আমি চলে আসি তোমাদের ডাইরেক্টলি যে প্রশ্নগুলো ছিল, যে স্যার এই যে ক্লার্কশিপে এত স্ট্যান্ডার্ড লেখা সবার জন্য সম্ভব না, ঠিক আছে, মিডিয়াম স্টুডেন্টের জন্য একদমই না। এবার তুমি নিজেকে একটা প্রশ্ন করে দেখো। আর তার আগে বলে দিই, আমরা যখন এখানে পড়াচ্ছি, এই যে মানে কি বলবো, বোর্ডের সামনে দাঁড়িয়ে তোমাদের কিছু পড়াচ্ছি, তোমাদের সাথে আমাদের কোনো রাইভালরি নেই, কোনো শত্রুতা নেই যে তোমাদের আমি যত ইচ্ছা কঠিন কঠিন জিনিস পড়িয়ে দিয়ে তোমাদের বলবো ভাই তুই পাগল হয়ে যা, আমাদের শান্তি, এরকম কোনো ব্যাপার নেই। অ্যাকচুয়ালি তোমরা যেটা করলে নাম্বার পাবে, সেটার চেষ্টা করছি যে সেখানে পৌঁছে দেওয়া, নতুন কিন্তু কিছু না। তোমরা হয়তো ভাবছো স্যার আপনি কেন পড়াচ্ছেন, আপনি সহজ করে পড়ান। ওরে সহজ করে পড়ালে ওদিকে নাম্বার দেবে না। ঠিক আছে, এবার সেকেন্ড যে জায়গাটা আসছে, যে একটু যদি সহজভাবে লিখি, ঠিক আছে, এত কঠিন করতে হবে, বা যদি একটু সহজ করে লিখি তাহলে কি সমস্যা হবে? ঠিক আছে, এখানে দেখো চলে আসি আমাদের একাডেমিক্স, প্রথমে সেখানে বিষয়টা চলে আসি। মাধ্যমিক পর্যন্ত যেটা স্ট্যান্ডার্ড হয় যে 25 নাম্বার পেলে তোমরা কোয়ালিফাইড। তোমরা জানো 25-এর নিচে পেলে ডি একটা দিত, ঠিক আছে, তারপরে সি, বি, এ, ডাবল এ, এ প্লাস, বি প্লাস, যাই হোক না সেগুলো কিন্তু তোমরা কোয়ালিফাইড। তুমি ওই সাবজেক্টে ফেল করছো না। এবার ওখানে কিন্তু যায় আসে না যে কতজন পাস করবে কতজন ফেল করবে, 25-এর উপরে পেলে সবাই পাস। এখানে সেটা না। কম্পিটিটিভ এক্সাম মানে যদি কোনো একটা এক্সামে যদি 70 কাট অফ হয়, 70 কাট অফ হয়, তাহলে কিন্তু 69 পাওয়া ছেলেটাও কিন্তু সেখানে কোয়ালিফাই করতে পারছে না। যদি কোনো এক্সামে 80 কাট অফ হয়,
সেখানে কিন্তু 79 পাওয়া মেয়েটাও কোয়ালিফাই করতে পারছে না, সেখানেও তারা ডিসকোয়ালিফাই করে যাচ্ছে। মানে এখানে আর আমাদের ওই যে একাডেমিক্সের জন্য যে আমরা যে স্ট্যান্ডার্ড নিয়ে পড়াশোনা করতাম যে ভাই আমাকে পাস করতে হবে, কিন্তু এখানে সেটা না, কোনো কোনো বাউন্ডেশন নেই তোমাকে এটা কোয়ালিফাইং মার্কস এর উপরে পেতে হবে। এখানে তোমাকে 1 নাম্বার হলেও অন্যদের থেকে বেশি পেতে হবে, তবে হয়তো তুমি মেরিট লিস্টে থাকবে পরবর্তী যে মেন্সের মেরিট লিস্ট, না হলে সেখান থেকে বেরিয়ে যাবে। এবার তো জেনারেল কাট অফ ছিল 49, যারা 48 পেয়েছে জেনারেলে, বা ওবিসির ক্ষেত্রে যারা 47, বা এসসি এসটি মানে এসসিদের ক্ষেত্রে যারা 46 পেয়েছে, তারা কিন্তু মেন্স পরীক্ষা দিতে পারছে না। সুতরাং তোমাকেও এটা ভাবতে হবে, যদি 1 নাম্বারও পসিবল হয় কোনো জায়গা থেকে, আমি সে 1 নাম্বারও বাড়াবো, 1 নাম্বারও আমি বাড়িয়ে লেখা মানে বাড়ানোর চেষ্টা করবো সব জায়গা থেকে। আর কঠিন যে বিষয়টা বলছো, এটার প্রয়োজনটা আসছে ওখান থেকেই, সবাই যদি একই রকম লেখে, সবাই একরকম লিখছে, ঠিক আছে, মানে ধরে নাও তোমাদের একটা প্যাসেজ আমি দিয়ে দিলাম, আমি অনেক কাউকে এমনও দেখেছি স্যার একটাই সেন্টেন্স দিয়ে পুরো ক্লাস শেষ। ওরে একটা সেন্টেন্সকে তুমি কিভাবে সবার থেকে আলাদা করে এবং ভালো করে লিখতে পারো সেটা বোঝানো হচ্ছে ক্লাসে। সবাই যদি সেম হুবহু একটা প্যাসেজ মুখস্থ করে হুবহু লিখে নেয়, তুমিও সেটাই লিখলে, তাহলে সবাই যেরকম হয়তো 5 করে পাচ্ছে একটা রাইটিং এর জন্য, তুমিও 5 পেলে। তার থেকে বেটার কি হলো কোনোভাবে? বেটার হলো না। তোমাকে ওই 5টাকে 7, 8 বা 10-এ নিয়ে যেতে হবে, 15-এর মধ্যে বা 20-এর মধ্যে, যেন তুমি বাকিদের পিছনে ফেলে এগিয়ে যেতে পারো। এই বিষয়টা মনে রাখতে হবে। এবং হ্যাঁ, কিছু বলার পরে আমি আবারও এটা সেম কথাটাই বলছি, তোমাদের কথাটা বলছি, একদমই ঠিক। শুরুতেই আমাদের জন্য খুব কঠিন ওয়ার্ড, খুব স্ট্যান্ডার্ড লেভেলের লেখা, এগুলো পসিবল হয় না। তো তাই বলে ইমপ্রুভমেন্ট করব না, এটা পসিবল না। এখন যদি আমি তোমাদের ক্লাসে এসে সহজ কয়েকটা টপিক পড়িয়ে বেরিয়ে যাই, আমি ডেসক্রিপটিভ বাদ দিলাম, অবজেক্টিভে চলে এসো, কারণ ওটা আমাদের কাছে বেশি পরিচিত, তাই না? অবজেক্টিভে তোমাকে আমি 4টে নিয়ম পড়িয়ে বেরিয়ে আসলাম, অথচ সেই 4টে নিয়ম ছিল সহজ, বাকি যে আরো 4টে ছিল বা আরো 10টা ছিল, দেখো সেখান থেকে প্রশ্ন চলে আসলো। তুমি পড়ে বেরিয়ে গেলে, আমার টেন্স, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ সব পড়া কমপ্লিট, কিন্তু সেগুলোর যে অ্যাডভান্স পোর্শনটা, যেটা জটিল জায়গাটা, তোমরা সেটা পড়তে পারলে না, নাম্বার পাবে না। এখানেও সেম, যদি ক্লাসে এসে আমরা সহজটুকুই পড়িয়ে বেরিয়ে যাই, তোমরা হয়তো একটা সময় পড়ার চেষ্টাও করবে না, কারণ ভাববে তো স্যার ঠিকই তো আছে, স্যার তো এইভাবে করিয়ে দিয়েছে, তোমরা হয়তো ওর উপর ওঠার চেষ্টাও করবে না। প্রতীক স্যার যখন ইংরেজি পড়াচ্ছেন, অমিত স্যার যখন বাংলা পড়াচ্ছেন, তোমরা হয়তো সেই স্ট্যান্ডার্ডটাকে এখনই বিট করতে পারছো না, বাট চেষ্টা রাখো যে ওই স্ট্যান্ডার্ডটাকে বিট করতে হবে আমাকে। তার কারণ হচ্ছে এটা কম্পিটিটিভ এক্সাম, তোমার পাশে বসা যে ছেলেটা পরীক্ষা দেবে তার সাথে তোমাকে কম্পিটিশন করতে হবে। আমি জানি খুব কমন লাইন, ঠিক আছে, যে ভালো করে দেখে নাও চারিদিকে, তোমার পাশে তার সঙ্গে কম্পিটিশন, এরকম অনেক জায়গায় বলা হয়, কিন্তু কথাটা সত্যি এটাই। তাহলে বিষয় হচ্ছে এই জাতীয় যে মানে বিষয়গুলো মাথার মধ্যে আছে, সোজা করে লিখলে হতো না, একদম হবে, একদমই হবে। সোজা করে লিখলে তোমাকে কেউ মানা করবে না, কিন্তু মনে রেখো, সোজা করে লিখে যদি তারপর তোমার সাকসেসটা তুমি না পাও, ফাইনালি হয়তো পরের বার মেরিট লিস্টের নামটা আসলো না, সেই বিষয়টা মাথায় রাখবে একটু। পরের বার মেরিট লিস্টের নাম আসার জন্য আমাকে ভালো লিখতে হবে। এবং যিনি খাতা চেক করছেন, এবার কিন্তু আর এমসিকিউ না যে তুমি সঠিকটা ক্লিক মানে চুজ করলে মানে সেটা উত্তর তোমার নাম্বার পেয়ে গেলে, এরকম কোনো ব্যাপার নেই। তোমার কিভাবে লিখছো, কি লিখছো, ধরে নাও আমি 10টা খাতা নিয়ে বসে আছি, পরপর দেখছি হ্যাঁ একই জিনিস, চলো দাগ দিচ্ছি, ঠিক চিহ্ন দিচ্ছি, সব ঠিক আছে, গ্রামাটিক্যাল কোনো মিস্টেক নেই, সব ঠিক আছে, ঠিক চিহ্ন দিচ্ছি, নাম্বার দিচ্ছি, চলো 15-এর মধ্যে হয়তো 4, 15-এর মধ্যে হয়তো 5। হঠাৎ করে একজনের খাতা দেখলাম, সে বেশ গুছিয়ে এবং একটু একটু অন্যভাবে লিখেছে। ওই যে আমার মাথার মধ্যে যেটা ফ্যাটিক ব্যাপারটা চলে আসে না, 10টা খাতা একই রকম দেখতে 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 যে চলে আসে বিরক্তিকর ব্যাপার, সেইটা কাটবে ওই খাতাটা দেখে। এবং যদি সেটা তোমার খাতা হয়, জানবে সেই যে 5 নাম্বারটা, সেই 5 নাম্বারটা বেড়ে অন্তত 8 বা 9-এ পৌঁছবে বা 7-এ পৌঁছবে। কেন? কারণ তাকে যখন খাতাটা দেখতে হচ্ছে, মানছি সে হয়তো কিছু পারিশ্রমিক পাচ্ছে, কিন্তু তখন যখন খাতা দেখতে হচ্ছে না, তার মধ্যেও কিন্তু প্রচন্ড পরিমাণে ওই যেটা বিরক্তি ব্যাপার চলে আসে, ঠিক আছে। এখানে বেস্ট হওয়াটাও সত্যি বলতে থেমে যাওয়া না, বেস্টের থেকেও বেশি যদি কিছু থাকে,
তোমাকে শেখানো যেতে হবে। ঠিক আছে, চলো দেখে নিই আর কিছু যদি এখানে কমেন্ট ছিল সম্ভবত। হ্যাঁ, এটা একটা কেউ একটা বড় সড়ো বেশ মানে একটা কমেন্ট করেছিলে যে অতিরিক্ত কঠিন এবং জটিল করে ট্রান্সলেশন করিয়েছেন। অতিরিক্ত কঠিন এবং জটিল করে, এটা জটিল করে না। তুমি হয়তো বাংলা থেকে, আমরা যেহেতু আমি নিজেও, আমরা হয়তো এখানে প্রত্যেকেই বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, এখানে ইংরেজি নিয়ে একটা ভয় সবার থাকে। একটু ঘুরিয়ে লিখতে গেলে তো গ্রামার মিস্টেক হয়ে যাচ্ছে। ওরে গ্রামারের ক্লাস আমি প্রচুর করিয়ে রেখেছি, সেই ক্লাসে মানে সেই ক্লাস কেউ করেও না, সেই ক্লাসে কোনো ভিউজ আসে না। ভিউজ বিষয়টা কি? ভিউজ বিষয়টা কিন্তু ওই রকম না যে কত ভিউজ আসলো, যদি 10টা ভিউজও আসবে 10 জন দেখছে সেটাকে, মানে তোমরা দেখছো না। ঠিক আছে, তো এই যে জটিল যে বিষয়টা বলছো, জটিল না, একটু ঘুরিয়ে, ঠিক আছে, ঘুরিয়ে এবং গুছিয়ে। তারপরে কি, এইরকম ট্রান্সলেশন তখনই সম্ভব যখন প্রতিদিন কেউ নিউজ পেপার পড়বে। এটা আমি মানে বলতে বাধ্য হচ্ছি, সব থেকে বোকা বোকা প্রশ্ন মানে কথা, কারণ তারপরে দেখো WBCS এর ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু ক্লার্কশিপ মেন্সে ওইটুকু টাইমে এরকম লেখা খুব কঠিন ব্যাপার, এই কথাটুকু তোমার ঠিক, পুরোপুরি আমি এগ্রি করছি। তো তার আগে যে রেফারেন্সটা তুমি দিয়েছো WBCS এর ক্ষেত্রে, তারা হয়তো নিউজ পেপার বহুদিন পরে, তারা হয়তো খুব ভালো করে লিখতে পারবে, সময়টা যদি বেশি থাকে, যেটা মিসলেনিয়াসের ক্ষেত্রেও ছিল সময়টা বেশি, কিন্তু এইটুকু ঠিক মানে পুরো ঠিক না। তুমি এটা এক্সপেক্ট করেই নিচ্ছ যে আমি WBCS দেবো না মানে আমি নিউজ পেপার পড়বো না, খুব ভুল একটা কনসেপ্ট। তুমি যখন এই ডেসক্রিপটিভ প্রিপারেশন নিচ্ছ, তোমাকে বাংলা এবং ইংরেজি নিউজ পেপার পড়তে হবে, এটা বাধ্যতামূলক, সেটা যে কোনো এক্সামের জন্য হোক না কেন। WBCS এও পাশ করবে, এখানেও পাশ করবে, তো পাশ করার জন্য যেটা করা দরকার সেটা তোমাকে করতেই হবে, কিচ্ছু করার নেই। ঠিক আছে, 2 লাইন করে আর ক্লাসটা করতেই ইচ্ছা করলো না, ঠিক আছে, কোনো ব্যাপার না, ক্লাস করতে ইচ্ছা নাই করতে পারে। আজকে আমি কথাগুলো বলছি, কারোর ভালো নাও লাগতে পারে, বেরিয়ে যেতেই পারে, সেটা বড় কথা না। কিন্তু 2 লাইন করে ক্লাস করতে ভালো না লাগলেও এক্সাম হলে তুমি 2 লাইন করে কিন্তু পুরো প্যাসেজটা ছাড়তে পারবে না, বা ছাড়তে পারলেও সেক্ষেত্রে তোমার যে টার্গেটটা ছিল চাকরি পাওয়ার, পাস মানে পরীক্ষাটা পাস করে চাকরি পাওয়ার, সেটা হবে না। ঠিক আছে, এই সামান্য সামান্য বিষয়গুলো একটু মনে রেখো। আচ্ছা, এটা আমার একটা মনে হয়েছে একটু হয়তো এই বিষয়টা নিয়ে কথা বলা দরকার, এবং বাকিদেরও অনেক উত্তর এখান থেকে পেয়ে যাবে, একদম জেনুইন কথা বলেছে। আমি জানি না এটা কার নামটা ঢাকা আছে, ঠিক আছে, সম্ভবত প্রতীক স্যারের ইংলিশ ক্লাসের কমেন্ট এটা একটা। আপনারা নিজেই বলবেন যে এমপিটি হিসেবে লিখতে। এবার এমপিটির বিষয়টা বলে দিই, এমপিটি হচ্ছে অ্যাডভার্বের একটা চ্যাপ্টার। ঠিক আছে, অ্যাডভার্বের একটা চ্যাপ্টার যেখানে এই এমপিটি বলতে শর্টকাট শেখানো হয়। এটা মানে হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ প্লেস এবং অ্যাডভার্ব অফ টাইম। মানে ধরে নাও কোনোটা সেন্টেন্স লিখতে গিয়ে যে তোমাকে 3 রকম অ্যাডভার্ব একসঙ্গে ব্যবহার করতে হয়। ঠিক আছে, যে ছেলেটা হয়তো সকালবেলাতে ছেলেটা দৌড়চ্ছে বা দৌড়য়, প্রতিদিন দৌড়য়, কখন? সময় হচ্ছে সকালবেলাতে। কোথায়? মানে যদি বলি টাইম সকালবেলা, ইন দ্য মর্নিং। প্লেস কোথায়? হয়তো কোনো মাঠে, কোনো রাস্তায়, রাস্তার উপরে দৌড়াতে পারে অনেকে কেউ। আর ম্যানার কিভাবে? ম্যানার বলতে কিভাবে? জোরে, প্রচন্ড জোরে দৌড়াচ্ছে। এবার এটা লেখার সিকোয়েন্স হচ্ছে, প্রথমে তোমাকে অ্যাডভার্ব অফ ম্যানারটা দিতে হবে, হি রানস ফাস্ট। তারপরে তোমার প্লেস, কোথায় দৌড়চ্ছে? দৌড়চ্ছে হচ্ছে ধরো মাঠে, ঠিক আছে, তাহলে প্লেস দিলে ইন দ্য ফিল্ড। তারপর টাইম, কখন? ইন দ্য মর্নিং। ঠিক আছে, বা ডেলি, এগুলো তোমার টাইম। যদিও ডেলিটা মানে অ্যাডভার্ব অফ টাইম না, ওটাকে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বলা হয়। তো যদি বলি ইন দ্য মর্নিং, তাহলে এই হচ্ছে তোমার এমপিটি। এবার প্রশ্নটা দেখে নিই, আপনারা নিজেই বলবেন যে এমপিটি হিসেবে লিখতে, এই স্টুডেন্টরা সেভাবে লিখবে, অমনি আপনারা বলবেন এতে স্কোর হবে না। কেন? জেনুইন প্রশ্ন। আজকে আমি বলে গেলাম এমপিটি আকারে লেখো, কাল তুমি যে এমপিটি আকারে লিখছো আমি বলছি স্কোর হবে না, আমাদের রাগ হবেই। আপনারা লিখলে ঠিক আছে, কিন্তু আমরা লিখলে স্কোর কম না, এটার পিছনে একটা ব্যাপার আছে, এটা আমি বলছি। ঠিক আছে, ক্লার্কশিপে অ্যাভারেজে লেখার সময় থাকে না, অ্যাডভান্স লিখতে গেলে একটা ট্রান্সলেশন 1 ঘন্টা পার, তাই
তাই অ্যাভারেজ লিখলে 6টা টপিক কমপ্লিট করাই বুদ্ধিমানের, মানে অ্যাভারেজ লিখে সব টপিক কমপ্লিট করা বুদ্ধিমানের কাজ। একদম এই পোর্শনটার সাথে আমি পুরোপুরি সহমত, এবং প্রত্যেকে সহমত হবে। তুমি যেমনই লেখো 6টা টপিক কমপ্লিট করে আসবে পরীক্ষায়, 6টা টপিক কমপ্লিট করে আসবে, ঠিক আছে? এমনটা না হয় তুমি একটা খুব ভালো লিখছো, একটা পুরো বাদ দিলে, পুরো ফেসে যাবে। তারপর যে বিষয়টা নিয়ে অ্যাকচুয়ালি আমার যে মানে বিষয়টা লাগলো, যে এই এমপিটি বা শুধু এমপিটি বলে না, যে কোনো নিয়ম, দেখো স্টেজ বুঝে নাও। তুমি যখন তবে যখন শুরু করছো তখন আমরা কি করি, তখন একটু গ্রামারটা শিখতে হয়। কারণ লিখতে হলে শুধু তো ভোকাবুলারি না, সেটাকে ঠিকভাবে গ্রামার অনুযায়ী সাজাতে হবে ওয়ার্ডগুলোকে, ভোকাবগুলোকে। তাহলে তুমি প্রথমে শিখে দেওয়া হলো যে এমপিটি আকারে লিখতে হবে। কখন? যদি তুমি 3টে অ্যাডভার্ব একসঙ্গে রাখতে চাও। এখানে বিষয়টা হচ্ছে এমপিটি ঠিক, টিএমটি কিন্তু কোনোভাবেই ঠিক না, বা টিএমপি কোনোভাবে ঠিক না, ওটা পুরোপুরি ভুল। এমপিটি পুরোপুরি ঠিক, মানে তোমাকে গ্রামারের ভুলের জন্য নাম্বার কাটতে পারবে না। কিন্তু যখন সবাই এমপিটি আকারে লিখছে, তখন তোমার লেখার মধ্যে বিশেষত্ব কোথায় থাকছে? কোনো বিশেষত্ব ওখানে নেই। তাহলে তোমাকে কেন বেশি নাম্বার দেবে? 1 নাম্বার বা হাফ নাম্বার হলেও তোমাকে কেন বেশি নাম্বার দেবে, এটা ভাবতে হবে। ভুল এটাও না, এমপিটি আকারে লেখাটাও ভুল না। যদি কেউ তোমাকে বলে যে না এমপিটি আকারে লিখো না, এটাও ভুল না। আর যেটা বললে আপনারা লিখলে ঠিক আছে না, এটাও সত্যি বলতে পুরোপুরি মানে ঠিকঠাক হলো না। বিষয়টা কেন বলছি, কারণ ওই শুরুতে শেখানোর জন্য গ্রামারের নিয়মগুলো শেখানো হয়, তারপর সেটাকে তো অবভিয়াসলি তোমাকে ইম্প্রোভাইজ করতে হবে না, নিজ থেকে আরো বেটারমেন্ট আনতে হবে। এবং যেটা তুমি লাস্ট বলছো, এটা অনেকের প্রশ্ন যে এই 1 ঘন্টার মধ্যে যখন 6টা টপিক লিখতে হবে আমাকে, তখন অ্যাভারেজ হবে। একদম ঠিক। এই জন্যই আমরা কি করছি, আমরা মক টেস্ট নিচ্ছি বা মক টেস্ট দিচ্ছি। মক টেস্টের কারণটা কি, তো হোমওয়ার্কের কারণটা কি? বা তোমরাও যেটা সব থেকে বেশি হয়তো বলো যে স্যার খাতা চেকিংটা দরকার, একদম ঠিক। এটার কারণটাই তো ওটা। ধরে নাও তুমি যখন প্রথম দিন মক টেস্ট দিচ্ছ, তুমি 1 ঘন্টার মধ্যে 6টা লেখা কমপ্লিট করতে পারলে, কেমন হলো? অ্যাভারেজ। তোমার লেখাটা হচ্ছে অ্যাভারেজ, কোনো সমস্যা নেই। দ্বিতীয় দিন ভালো করে বুঝে নাও, তোমরা হয়তো ভেবে নিচ্ছ আমি প্রথমবার লিখবো এক্সাম হলে গিয়ে, মানে কোন রকম রিহার্সাল নেই, ডাইরেক্ট আমি স্টেজে উঠে অভিনয় করব। সেই ক্ষেত্রে জটিলতা আসছে। তুমি যখন প্রথম দিন 6টা লেখা কমপ্লিট করলে, অ্যাভারেজ লিখলে, যখন তুমি দ্বিতীয় দিন লিখতে যাচ্ছ, সেই 6টা লেখায় তুমি লিখলে, তখনও কেন অ্যাভারেজ থাকবে? এই প্রশ্নটা জিজ্ঞাসা করো। প্রথম দিন আমি 6টা লেখা কমপ্লিট করলাম, অ্যাভারেজ হলো, নো প্রবলেম। এমসিকিউ যখন ওই প্যাটার্নে পড়ি, এমসিকিউ প্যাটার্নে পড়ি, তখন কি শুরুর দিনে কি আমি সব অঙ্ক ঠিক করতে পারি না? ধীরে ধীরে তো আমরা ইমপ্রুভ করি না। এমসিকিউ প্যাটার্নের পরীক্ষাগুলোর কথাই ভাবো, তুমি ক্লার্কশিপ প্রিলিমসের কথাই ভাবো। আমাদের হাতে স্পিড অত থাকে না যে জীবনের প্রথম এক্সামে গিয়ে আমি সব গোল্লা বাকিয়ে আসবো ওএমআর শিটে, বা কম্পিউটার হলেও সবগুলো আমি অপশন উত্তর দিয়ে আসবো। আমরা বলি না না একটু সময়ের সমস্যা হয়ে গেছিল, ঠিক টাইম ম্যানেজমেন্ট করতে পারিনি, আমি না 100-এর মধ্যে 60টা উত্তর করতে পেরেছি। তোমার ওই এক্সপিরিয়েন্সটা হলো, দ্বিতীয় পরীক্ষায় তুমি দেখবে আরামসে তুমি 80টা উত্তর করতে পারছো, অ্যাটলিস্ট সময়ের প্রবলেম হবে না। তাহলে সেটা ডেসক্রিপটিভে কেন হচ্ছে না? 1 ঘন্টা মানে মক টেস্ট 1-এ তুমি 6টা লেখা লিখছো 1 ঘন্টার মধ্যে, অ্যাভারেজ হলো। দ্বিতীয়বার তোমার তো একটু হলেও সেটা বেটারমেন্ট হবে, তাই না? এরকম যদি 10টা মক টেস্ট আমি দিই, মক টেস্ট বলতে যে কোনো, মানে তুমি জাস্ট লেখা প্র্যাকটিস করছো, তোমার সময় সেম, কন্টেন্ট সেম, প্রয়োজনে তুমি একই প্যাসেজ আবার লেখো, ঘুরিয়ে ফিরে একই রিপোর্ট আবার লেখো, একই প্রেসি আবার লেখো, এখানে একটু হলেও তো বেটারমেন্ট হওয়া উচিত।
জাস্ট ছোট্ট করে একটু ভেবে নিও যে কথাগুলো যদি আমি কিছু ভুল বলি অবশ্যই কমেন্টে জানিও যে না স্যার আপনার এই কথাটা ভুল। শুরুতে আমি বলেছিলাম যে তুমি চাইলে আমার কথা পুরোপুরি রিজেক্ট করতে পারো, তাতে আমার খারাপ লাগবেও না, লাগার কথাও না, ঠিক আছে? কিন্তু বিষয়গুলো একটু ভেবো। জাস্ট এক কান দিয়ে ঢুকে অন্য কান দিয়ে বার করে দেওয়া ওটা বিষয় না। তুমি ভাবো যে তোমার মনে হয় যে হ্যাঁ এ তো ভুলভাল বলছে, তখন রিজেক্ট করো। যদি মনে হয় যে না কিছু ঠিক বলছে, তাহলে সেই দিকে একটু হাঁটার চেষ্টা করো। আর স্যারেরা যে ক্লাসগুলো নিচ্ছেন, হতেই পারে আমার যার ইংরেজির প্রতি ভয় ছিল, আমি যে মাধ্যমিকের পর আর বাংলা বা উচ্চমাধ্যমিক পড়ার বাংলা পড়ি না, হয়তো 10 বছর ধরে বাংলা পড়িনি আমি, বা লিখতে হয় না, এখন সব কাজ করে কম্পিউটারে মোবাইলে টাইপ করলে হয়ে যায়, তাদের জন্য কঠিন হবে, কঠিন মনে হবে, কিন্তু সেই কঠিনটাকে সহজ করে আনতে হবে। কারণ ওই যে শুরুতে বলেছিলাম, তুমি 70 পেলে কখন পাস করবে? 70 কখন পাস করবে? যখন কাট অফ থাকবে 69 বা তার কম। ফেল করবে কখন? যখন কাট অফ হয়ে যাবে 71 বা তার বেশি। তুমি কিন্তু জানো না কাট অফ কত হবে, এখানে কোনো ফিক্সড কোয়ালিফাইং মার্কস নেই। আর কাট অফ বাড়বে কখন? যখন বাকিরাও ভালো লিখছে। কাট অফ তখনই বাড়বে যখন বাকিরাও ভালো লিখছে। তো যদি তারা পারে, তুমি কেন পারবে না? কখনো প্রশ্নটা জিজ্ঞাসা করো। আর এইবার একটা খুব হার্শ রিয়েলিটি আমি বলে দিচ্ছি, যদি এর পরেও যারা পুরো ভিডিওটা দেখলে, জানি না কতক্ষণ সময় হলো, পুরো ভিডিওটা যারা দেখলে যদি তারপরেও কারোর মনে হয় যে না 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 আমি তো আমার সেই হয় না যে খোলস, ওই যেগুলো হয় শঙ্খ থেকে শুরু করে বা তোমার ওই যে যে পোকাগুলো বা থাকে না, খোলসের মধ্যে থাকে সবসময়, যদি ওই খোলসটাকে বড় করতে না পারো বা খোলস থেকে বেরিয়ে আরো বড় দুনিয়া আসতে না পারো, তাহলে এই যে 90,000 স্টুডেন্টের মধ্যে হয়তো এইবার নেবে হয়তো 20,000 জনকে পাশ করাবে, হয়তো ম্যাক্সিমাম বলছি আমি, আমি এক্স্যাক্টলি জানি না, এরপর টাইপিং টেস্ট হয়তো কিছু বাদ যেতে পারে বা কিছু, ঠিক আছে, যেটুকু পাশ করাক না কেন, বাকিরা যারা বাদ যাচ্ছে না, যদি তুমি সেই জায়গাটা থেকে নিয়ে আসতে না পারো নিজেকে, তুমিও ওই বাদের দলে চলে যাবে। আমি আগেই বললাম, শুনতে ভীষণ তেতো লাগবে, কিন্তু সত্যি কথা। যতজনকে পাশ করাবে বাকিরা তো প্রত্যেকে ফেল করবে। এটা কিন্তু নতুন কিছু না, তোমরা সেটা জানো। এইবার তোমরা মানে ভেবে নাও বা বুঝে নাও তোমরা কি করবে। সবাই যখন বেশি বেশি নাম্বার পাচ্ছে, তাহলে তুমিও কি সেটা পাওয়ার যোগ্য? তুমি কি সেটা করতে পারবে? সেটা ভেবে নাও, ঠিক আছে? এটা কোনো আমি অ্যাডভার্টাইজমেন্ট আকারে বলছি না, ঠিক আছে? কোনো রকম অ্যাডভার্টাইজমেন্ট না, চাইলে অনেকে স্কিপ করতে পারো, ছবিটা দেখতে পেয়েছো, মোটামুটি বুঝতে পেরেছো, চাইলে স্কিপ করতে পারো, কোনো সমস্যা নেই। তবে যদি কারোর মনে হয় যে হ্যাঁ স্যার মক টেস্টের প্রয়োজন আছে, খাতা ঠিকঠাক ইভ্যালুয়েশনের প্রয়োজন আছে, তারা যোগাযোগ করতে পারে। অনলাইনে এই মুহূর্তে কোনো কিছু শুরু করা সম্ভব হচ্ছে না। অফলাইনে নৈহাটিতে শনিবার এবং বেলঘড়িয়াতে রবিবার ফুল মক টেস্ট, সপ্তাহে একদিন করে 100 নাম্বারের ফুল মক টেস্ট। তোমরা সময় মতো আসবে, একদম 1 ঘন্টার যেরকম পরীক্ষা হয় সেরকম 1 ঘন্টায় খাতায় লিখবে, খাতা জমা দিয়ে বাড়ি যাবে, খাতা চেক করে পরের সপ্তাহে হোক বা মাঝে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সেখানে মার্কস জানিয়ে দেওয়া হবে। যদি কারোর মনে হয়, এবং হ্যাঁ সেই খাতাগুলো হয়তো ডিসকাস করাও হতে পারে যদি প্রয়োজন হয়, যদি স্যাররা মনে করেন যে প্রয়োজন, তখন সেটা করা হবে। তো যাই হোক, যদি কারোর মনে হয় যে হ্যাঁ আমার প্রয়োজন আছে বা এই ওভারঅল মক টেস্টে আমার কোনো হেল্প হবে, অবশ্যই যোগাযোগ করতে পারো 9143886331। যদি তোমার মনে হয় যে আমি তো অন্য কোথাও মক টেস্ট অলরেডি অ্যাটেন্ড করছি বা আমার প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই মেসেজ করার। মানে এটা কোনো অ্যাডভার্টাইজমেন্ট আকারে আমি তোমাদের সে চাপিয়ে দিচ্ছি না, আমি জাস্ট ইনফরমেশনটা দিচ্ছি, হ্যাঁ চলছে, চাইলে অ্যাভেল করতে পারো, ঠিক আছে? চলো, ফার্স্ট নম্বর থেকে শুরু হবে, ঠিক আছে? এটুকু যা জানিয়ে দিলাম। আর আজকে আর আমি তেমন কিছু বলছি না। যদি তোমাদের মনে এখনো কোনো প্রশ্ন থাকে, এখনো কোনো বিষয় থাকে, অবশ্যই জানাও কমেন্টে।
আর যদি আমার কোনো জায়গা মনে হয় যে ঠিক ভুল বললাম, সেটাকেও কমেন্টে গুছিয়ে লেখো, ঠিক আছে? যে স্যার এই কারণে আপনার কথাটা একটু মিলছে না বা ভুল হচ্ছে, সেটা হলেও কমেন্টে গুছিয়ে লেখো, ঠিক আছে? চলো, অল দ্য বেস্ট। যেটুকু সময় হাতে আছে ডেসক্রিপটিভ, মানে এখনো ডেট দেয়নি মেন্সের ক্লার্কশিপের, ডেট দেওয়া পর্যন্ত যেটুকু সময় আছে সেটুকু খুব ভালো করে পড়াশোনা করো। পোকা প্রয়োজনে যেগুলো স্যারেরা ক্লাসে করাচ্ছেন সেগুলো খাতায় নোট ডাউন করো, সেগুলোর বেঙ্গলি মিনিংগুলো খাতায় লেখা শুরু করো, মানে কিছু স্ট্যান্ডার্ড লেভেলের ওয়ার্ড মুখস্থ রাখার চেষ্টা করো, ঠিক আছে? চলো, অল দ্য বেস্ট প্রত্যেককে।